1960 সালে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ফিদেল কাস্ত্রো বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে পৃথিবীর প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারণ করার অধিকার তার আছে। এটি হলো মার্কিন সাম্রাজ্যবাদী চেতনার মূল অন্তর্বস্তু। গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে লাগাম ছাড়া সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করেছে, সেই হাইপার ইম্পেরিয়ালিজমের নেপথ্যে রয়েছে ৬৬ বছর আগে ফিদেলের বলা সেই বিশ্বাস। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যা স্বাভাবিকভাবেই আরো শক্তিশালী হয়েছে। ইরানে যে নৃশংস কুৎসিত আগ্রাসন শুরু করেছে মার্কিন ইসরায়েল চক্র, তাকে বুঝতে সাহায্য করে ফিদেলের আরো একটি মন্তব্য। সাম্রাজ্যবাদ কখনো সেই জনগোষ্ঠীকে ক্ষমা করে না যে নিজেকে মুক্ত করতে সক্ষম। ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, নারীদের ওপর মোলাতন্ত্রের অবর্ণনীয় নির্যাতনের বিরুদ্ধে সেই দেশের প্রগতিশীল গণতান্ত্রিক মানুষ ও বামপন্থীরা লড়াই করছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে ইসলামিস্ট রেজিমের পরিবর্তে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে দিতে নারাজ। তারা চায় ইরানে মার্কিন মদতপুষ্ট পুতুল সরকারকে ক্ষমতায় বসাতে। তাই নারী মুক্তির কথা বলা মার্কিনীরা নির্বিচারে বোমাবর্ষণ করছে মেয়েদের স্কুলেই। ১.৫ শতাধিক বালিকার কবর গোটা দুনিয়ার সামনে তুলে ধরছে মার্কিন সাম্রাজ্যবাদের ভণ্ডামি। সাম্রাজ্যবাদ যখন মানবাধিকারের কথা বলে, নারী মুক্তির কথা বলে, স্বাধীনতা বা গণতন্ত্রের কথা বলে, তখনও সে আসলে জনগণের সঙ্গে প্রতারণা করে। জনগণের ক্ষোভ ও যন্ত্রণাকে সাম্রাজ্যবাদ ব্যবহার করতে চায় তার নিজস্ব স্বার্থ রক্ষায়। ইরানে ঠিক তাই হচ্ছে। ইরানে গণতন্ত্র কায়েমের কথা বলে যারা ইরানিদের ওপর গণহত্যা চালায়, তারা মানবতার ঘৃণ্যতম দুশমন। এই সহজ সত্য বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। ট্রাম্পের আমেরিকা পরিণত হয়েছে একটি গ্যাংস্টার রাষ্ট্রে। সাম্রাজ্যবাদেরও কিছু মুখোশের প্রয়োজন হতো। ডোনাল্ড ট্রাম্প সেসবেরও ধার ধারছেন না। ভেনেজুয়েলায় রেজিম চেঞ্জের প্রকল্প বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নোবেল শান্তি পুরস্কার থেকে অর্থনৈতিক অবরোধ। শত প্রচেষ্টাতেও যখন কাজ হলো না, তখন সরাসরি একটি সার্বভৌম দেশের ভেতরে ঢুকে রাষ্ট্রপতিকে অপহরণ করলো মাফিয়া রাষ্ট্রটি। তার কয়েকদিন পরেই আক্রান্ত হলো ইরান। এর পরের টার্গেট কে? কিউবা না অন্য কোনো দেশ? গত ২ মাসে আন্তর্জাতিক রাজনীতির নিয়ম নীতি মেনে চলা বা ন্যূনতম কাগজে সহমতের তোয়াক্কা করছে না ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। সাম্রাজ্যবাদের কোনো বন্ধু হয় না। যতক্ষণ কোনো দেশ বা গোষ্ঠী সাম্রাজ্যবাদের স্বার্থের পক্ষে বাধা না হচ্ছে, ততক্ষণই ঝুলে থাকে আপাত বন্ধুত্বের মুখোশ। তারপর বন্ধু পরিণত হয় ব্ল্যাকমেইলারে, যেমন হয়েছে গ্রিনল্যান্ড প্রসঙ্গে ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে। অথবা বন্ধু গিয়ে সরাসরি দাঁড়ায় শত্রু শিবিরের পাশে, যেমনটা হয়েছে কুর্দিশ রোজাভা যোদ্ধাদের সঙ্গে। ইরানের প্রত্যাঘাতের মুখে মার্কিন বন্ধু আরব দেশগুলির আর্তনাদে স্পষ্ট হচ্ছে সাম্রাজ্যবাদের শত্রু হওয়া বিপদের, কিন্তু তার থেকেও বড় বিপদ তার বন্ধুর চরিত্রে অভিনয় করা। ভারতবাসী হিসেবে আমাদের চূড়ান্ত লজ্জা এই
যে নরেন্দ্র মোদীর আমলে বন্ধুত্বের নামে আমরা আমেরিকার কাছে যাবতীয় মান মর্যাদা অধিকার বন্ধক দিয়েছি। তাই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের অনুমতি দেয় রাশিয়া থেকে তেল কেনার জন্য। স্বাধীনতার 8 দশক পর কি নির্লজ্জ আত্মসমর্পণ! আমাদেরই আমন্ত্রণে মহড়ায় আসা ইরানি জাহাজে আক্রমণ করে হত্যালীলা চালায় আমেরিকা, অথচ আমরা চুপ করে বসে থাকি। ফেব্রুয়ারি শেষ সন্ধ্যায় ইসরায়েল ও আমেরিকার ইরান আক্রমণ এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সপরিবার হত্যার ফলশ্রুতিতে ইরানের পাল্টা আক্রমণ ঘুম কেড়েছে কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা সৌদি আরবের মতো মার্কিন শক্তির পক্ষে থাকা দেশগুলোর। দিনের পর দিন এই সব দেশে সামরিক ঘাঁটি তৈরি করে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা তার শক্তি বৃদ্ধি করেছে। বিশেষত 2003-এর ইরাক যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের 10টি দেশে বিভিন্ন ঘাঁটি মিলিয়ে প্রায় 40,000 মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে কেবল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেই রয়েছে 10,000-এর বেশি। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ঘোষিত মূল অভিযোগ ছিল ইরানের গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা। সেই অজুহাত দেখিয়ে মাত্র গত বছর জুন মাসেই ইরান ও আমেরিকার মধ্যে আলাপ আলোচনা চলাকালীন ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্র আক্রমণ করে ইসরায়েল। প্রত্যুত্তরে ইসরায়েলে মিসাইল পাঠায় ইরান। 9 দিনের মাথায় আচমকা বোমা হামলা চালিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ব্যাপক ক্ষতি সাধন করে আমেরিকা। অনেক পরমাণু বিজ্ঞানী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যু হয়। 12 দিনের মাথায় যুদ্ধবিরতি কার্যকর হয়। শুধুমাত্র আশঙ্কামূলক ভিত্তিতে আত্মরক্ষার অজুহাতে ইসরায়েলের আক্রমণ ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, ঠিক জর্জ বুশের ইরাক আক্রমণের মতোই। রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক মহল আমেরিকার আক্রমণের সমালোচনা করলেও ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রচুর বাহবা দেন। এরপর ওমানের মধ্যস্থতায় নভেম্বর মাসে ইরান এবং আমেরিকার মধ্যে ফের কূটনৈতিক আলাপ শুরু হয়। তা সত্ত্বেও আবারও আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক সহবতের বিধিকে তুড়ি মেরে উড়িয়ে ইরানের ওপর ইসরায়েল আমেরিকার সাম্প্রতিক যৌথ আক্রমণ হলো এমন একটা সময় যখন আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক শক্তি বিষয়ক কূটনৈতিক আলাপ আলোচনা চলছে এবং ইরানের বক্তব্য অনুযায়ী সেই আলোচনা যথেষ্ট অগ্রসর হয়েছিল। এইভাবে একতরফা আক্রমণ করে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করাও সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘন। মজার ব্যাপার হলো, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ইনিয়ে বিনিয়ে জানিয়েছেন যে এই আক্রমণ না করে আমেরিকার উপায় ছিল না, কারণ ইসরায়েল ইরানকে আক্রমণ করতই এবং তা করা মাত্র ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করত এবং তার ফলে যে ক্ষয়ক্ষতি হতে পারত তা এড়াতেই আমেরিকা আগে ভাগে ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তদুপরি যুদ্ধের প্রথমেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর 1 মার্চ একটি সরকারি বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত শক্তিতে অবশেষে তাই ঘটেছে
যা তিনি ঘটাতে চেয়েছিলেন দীর্ঘ 40 বছর ধরে। ফক্স নিউজকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন যে একটির পর একটি মার্কিন সরকারকে তিনি এই উদ্দেশ্যে পরিচালিত করতে চেয়েছেন এবং অবশেষে ট্রাম্পের ক্ষেত্রে তিনি সাফল্য পেয়েছেন। এই যুদ্ধ কতদিন চলবে তা নির্ভর করছে ইরানের অভ্যন্তরীণ শক্তির ওপর। কূটনৈতিক আলোচনা চলাকালীন সামরিক আক্রমণে শীর্ষ নেতৃত্বের মৃত্যুর পর ইরানের ইসলামিক নেতৃত্ব আর আলোচনায় আসতে নারাজ। বিকেন্দ্রীভূত কাঠামোয় সামরিক প্রতিরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ইরানের আছে, অন্তত কিছুদিন পর্যন্ত তো বটেই। ইরান চেষ্টা করবে যুদ্ধকে স্থলপথে নিয়ে আসার। অন্যদিকে পুরো দস্তুর যুদ্ধে নামার পর পিছিয়ে আসা আমেরিকা ইসরায়েলের জন্য সম্মানের প্রশ্ন। গত বছর এবং এই বছরের ঘটনাক্রম থেকে এটুকুও স্পষ্ট যে ইসরায়েল চায় না ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের কোনো রকম সমঝোতা হোক। যুক্তরাষ্ট্রের ভেতরে সেনেট এবং প্রতিনিধি পরিষদ দুই জায়গাতেই যুদ্ধবিরোধী প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় কংগ্রেসও আপাতত ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার উদ্যোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। জনমত জরিপ অনুযায়ী 75% আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছেন না। ইসরায়েলের প্রতি সমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে যুদ্ধের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ পথে নামছেন। যুদ্ধ দীর্ঘায়িত হলে তার অর্থনৈতিক প্রভাব যুদ্ধবিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে রেজিম চেঞ্জের চালু ছকটা হলো প্রথমে কোনো প্রতিপক্ষকে নিশানা করা, তার ভাবমূর্তি নষ্ট করে প্রগতিশীল বিশ্বের চোখে তার দানবায়ন ঘটানো, তার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলোর নৈতিক সমর্থন আদায়, সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সংস্থান, জনগণের প্রতিরোধকে উৎসাহিত করা এবং পরিশেষে যুদ্ধ। ইরানের ক্ষেত্রে এটা হুবহু মিলে যায়। এমনকি ইরানের বর্তমান ইসলামিক শাসনের পতন হলে বিকল্প বামপন্থী শক্তি যাতে ইরানে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ইতিমধ্যেই ইরানের বামপন্থী গেরিলা শক্তিগুলোর ওপরেও প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে মার্কিন ইসরায়েল শক্তি। ইরান পরাজিত হলে কার্যত সমগ্র মধ্যপ্রাচ্য মার্কিন ইসরায়েলের দখলে চলে আসবে। গাজায় ইসরায়েলের যুদ্ধের নামে চলমান গণহত্যার মতোই ইতিমধ্যেই ইরানে আমেরিকার আক্রমণের শিকার হয়েছে ছোট ছোট শিশুরা। মার্চের 6 তারিখ পর্যন্ত মার্কিন ইসরায়েলি হানায় ইরানে মারা গেছেন 1200-রও বেশি মানুষ। যুদ্ধের প্রথম দিনেই বিমান হানায় ধূলিসাৎ হয়েছে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়। মারা গেছে 7 থেকে 12 বছর বয়সী 180 জন বালিকা। অন্যত্র বিমান হানার শিকার হয়েছে ভলিবল খেলতে থাকা কিশোরীরা। এখানে মনে করিয়ে দেওয়া ভালো যে খামেনি সরকারের বিরুদ্ধে ইরানের জনতার সাম্প্রতিক অভ্যুত্থান আন্দোলনের অন্যতম বিষয় ছিল মেয়েদের স্বাধীনতা। আর যে আন্দোলনকে সমর্থন দিতে উদ্গ্রীব হয়ে এগিয়ে এলো ইসরায়েল ও আমেরিকা। আর এই যুদ্ধের ডামাডোলে আপাতত চাপা পড়ে গেল এপস্টেইন ফাইলসে উল্লিখিত হোমরা চোমরাদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রেরই অসংখ্য নিষ্পাপ কিশোরীর সঙ্গে ঘটা জঘন্যতম যৌন অপরাধের ধারা বিবরণী। আমেরিকার যুদ্ধপ্রিয়তা নতুন কোনো বিষয় নয়। Endless holocausts, mass deaths in the history of the United States Empire.
এই গ্রন্থে ডেভিড মাইকেল স্মিথ অনুমান করেছেন যে 1945 থেকে 2020 সালের মধ্যে বিদেশে পরিচালিত যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত 540 লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী। 2025 সালের জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলা, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, ইরান, ইয়েমেন এবং ইরাক সহ মোট 7টি দেশে বোমা হামলা চালিয়েছে আমেরিকা। সাম্রাজ্যবাদের অজুহাতের অন্ত নেই, কখনো গণতন্ত্রের নামে, কখনো মানবাধিকারের নামে তারা আগ্রাসন চালায়। 1980 সালে ফিদেল কাস্ট্রো বলেছিলেন, যে সরকারগুলোকে আমেরিকা কবজা করতে পারে না তাদের ধ্বংস করতে মানবাধিকারের কার্ড ব্যবহার করে। ইরানের নারী মুক্তির কথা বলে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা বা কিউবায় গণতন্ত্রকে আক্রমণ করছে যে এপস্টেইন ক্লাস, মানব সভ্যতার কাছে তাদের থেকে ভয়ঙ্কর শত্রু আর নেই।